এখন হয় কি জানো, যে উদ্ভিদ কাণ্ডে কচি অংশ এরকম এরকম থাকে। এই যে নিচের দিকে যে কোষগুলো, এটা কিন্তু অনেকগুলা, কয়েকশো। হ্যাঁ, আমি তো দুইটা একটা আরো কয়েকশো নাহলে এগুলো অনেকগুলো, কয়েকশো। এখন হয় কি, উদ্ভিদ যখন বেশি মোটা হয়ে যায় তখন উদ্ভিদের একটা সমস্যা হয়। যেটা হয়ে গেলে যে উদ্ভিদ তার শ্বসন ক্রিয়ার সময় উদ্ভিদের কিন্তু অক্সিজেন লাগে, আবার কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে হয়। তো তখন একটা জটিলতা হয় উদ্ভিদের, যে এই যে বাইরের দিকে এরকম যে কোষ, এরকম আয়তাকার কোষ, এই কোষের মধ্যে কোনো ফাঁক নাই, বুঝছো? ফাঁকটা তো ফাঁক তো নাই, উপরন্ত এই সমস্ত জায়গায় কোলেন কেনা যায়। কোলেন কেন মানে কোনাগুলো খুব মোটা মোটা হয়। হ্যাঁ, তো উদ্ভিদ তখন চিন্তা করে যে এদিকে তো কার্বন ডাইঅক্সাইড বের করতে পারছে না, এদিকে অক্সিজেন দিতে পারছে না, তাহলে আমরা এক কাজ করি, আমরা কোষগুলো একটু রূপান্তরিত হয়ে যাই। তখন দেখা যায় এটা রূপান্তরিত হয়। কিরকম রূপান্তরিত হয়? তখন এরকম হয়ে যায়। এখানে দেখেন পরীক্ষা, তো এটা তো পরীক্ষা রাখতে হবে। কিছু কিছু কোষ এরা করে কি, রূপান্তরিত হয়ে গোল গোল কোষে পরিণত হয়। রূপান্তরিত হয়ে গোল গোল কোষে পরিণত হয়। গোল গোল কোষে। আচ্ছা, যদি গোল গোল কোষে পরিণত হয় তাহলে একটা ঘটনা ঘটবে। ঘটনাটা হলো, এর মাঝে আন্তঃকোষীয় ফাঁক তৈরি হবে, আর গোল গোল হওয়ার কারণে জায়গা বেশি লাগবে না? জায়গা যখন বেশি লাগবে তখন বাইরের দিকে একটা চাপ তৈরি হবে, এই কোষগুলো ফেটে যাবে। কোষগুলো কি হবে? ফেটে যাওয়ার কারণে এই জায়গাগুলোতে কি হবে? এই জায়গাগুলোতে তোমার হচ্ছে ছিদ্র তৈরি হয়ে যাবে। এইভাবে বাকলের ভিতরে ছিদ্রগুলো তৈরি হবে। বুঝতে পারছো? নাহলে তো ছিদ্র হতো না। ছিদ্র হওয়ার কারণ এটাই। আমাদের ত্বকে কি ছিদ্র হচ্ছে? আমাদের এদিকে তো অক্সিজেন কার্বন যাচ্ছে না, তো ওদের নাক মুখ তো নাই, ওই জন্য বেশি মোটা হলে এরকম কাহিনী হয়। তখন ওদের বাইরের দিকে যে ছিদ্র তৈরি হয় ওটাই হলো লেন্টিকুলার কোষ। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এখানে একটা কথা তোমার হচ্ছে, এই যে গোল গোল ছবিটা দেখছো, গোল গোল ছবি আছে কিন্তু, দেখছো গোল গোল, আর বাম দিকে কি গোল আছে? নাই কিন্তু, বাম দিকে নাই কিন্তু গোল, তাই না? তাহলে ওই নির্দিষ্ট জায়গায় গোল গোল হয়ে গেছে। হ্যাঁ, এই গোল গোল কোষগুলাকে বলা হচ্ছে যে কমপ্লিমেন্টারি কোষ। কমপ্লিমেন্টারি বলতে বোঝায় যে পরিপূরক বা পরিপূর্ণতা সৃষ্টি করে, মানে যারা আর কি লেন্টিসেল তৈরিতে সহযোগিতা করে, সেটা হলো কমপ্লিমেন্টারি। লেন্টিসেল সৃষ্টিতে যারা সহযোগিতা করে তাদেরকে বলা হয় কমপ্লিমেন্টারি। আচ্ছা, তাহলে এটা সৃজনশীল হিসেবে পড়তে হবে। হ্যাঁ, পত্র প্রস্তুতের যে প্রকারভেদ এটা সৃজনশীল হিসেবে পড়া হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো পরের বিষয়ে যাই, যে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, আবার সৃজনশীল আসতে পারে, যে প্রস্তুতনের ক্ষেত্রে যে প্রভাবকগুলা, যে প্রস্তুতনের প্রভাবক, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো বাহ্যিক প্রভাবক, একটা হলো অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবক কি আর অভ্যন্তরীণ প্রভাবক কি? বাহ্যিক প্রভাবক যেমন তাপমাত্রা, এটা বাহ্যিক না? তাপমাত্রা তো বাহ্যিক। যখন তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে যে ঘটনাটা ঘটবে, হ্যাঁ, যখন তাপমাত্রা বাড়বে তাহলে কি তাপে কি পানিগুলো বাষ্প বেশি হবে না? তাপমাত্রা বাড়লে তাপমাত্রার উপরে নির্ভর করে প্রস্তুতের হার বেড়ে যায়। এটা একটা পয়েন্ট। তারপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বলতে বোঝায় কি জানো? যে মনে করো পুরো একটা উদ্ভিদের আশপাশে পানির পরিমাণ অনেক বেশি পানি আছে, অনেক পানি, প্রচুর পরিমাণে পানি আছে, তাহলে অটোমেটিকলি প্রস্তুতের হার কমে যাবে। কেন কমবে? বাতাসে যদি এমনিতে জলীয় বাষ্প বেশি থাকে তাহলে কি গাছের পাতা আর জলীয় বাষ্প নিতে চাইবে? বাতাস নিতে চাইবে না, ওর এমনিতে ভরপুর। যেমন দেখো যে বর্ষাকালে জামা কাপড় শুকাতে দিলে কি তাড়াতাড়ি শুকায়? দেরি হয় না? কেন দেরি হয়? কারণ এমনিতেই বাতাসে প্রচুর জলীয় বাষ্প। তারপরে আবার কেন নেবে? নিতে চায় না, ভারী হয়ে যাবে তো ওরা নেয় না। তো সেরকম তাই বলছে যে আপেক্ষিক আর্দ্রতা যদি বাতাসে যেখানে উদ্ভিদগুলো আছে তার আশপাশে অনেক বেশি পানি থাকে তাহলে আর সে এখানে কমে যাবে আর কি, এখানে হলো প্রস্তুত কমে যাবে। আচ্ছা, আলো। তো আলোর ব্যাপারটা কি? যে যদি আলো থাকে প্রস্তুত বেশি হবে। কেন? কারণ আলোতে তোমার যেমন ধরো যে কথাটা
দিনের বেলা একটু সূর্য নাই কিন্তু রাত্রে বেলা তুমি অনেক আলো জ্বালায় রাখবে, তাহলে প্রস্তুতন কিন্তু ওই উদ্ভিদে বেশি হবে। কেন? আর আলো হলে পত্রান্ত খুলে, সালোক সংশ্লেষণ হয় তো পত্রান্ত খুলে, তাহলে আলো একটা গুরুত্বপূর্ণ। বায়ু প্রবাহ গুরুত্বপূর্ণ। কেন বায়ু প্রবাহ গুরুত্বপূর্ণ জানো? বাতাস যদি বেশি হয় তাহলে যেটা হয়, তাহলে এখানে উদ্ভিদটা আছে, এখানে প্রচুর জলীয় বাষ্প আছে, জোরে করে বাতাস আসলো, এই জলীয় বাষ্পটা হটায় দিল, তাহলে এখানে গ্যাপ তৈরি হলো, তখন প্রস্তুতন হবে। বুঝতে পারছো? তখন প্রস্তুতন হবে। তখন কি প্রস্তুতন হবে? আচ্ছা, এবার দেখো, এবার হলো যে অভ্যন্তরীণ প্রভাব। অভ্যন্তরীণ প্রভাব কি? যে অভ্যন্তরীণ প্রভাব হলো যে পত্রান্ত, যদি পাতা বড় হয় পত্রান্ত বেশি থাকবে, তাহলে পাতা বড় হলে পত্রান্ত বেশি, তাহলে পত্রান্ত বেশি মানে কি প্রস্তুতন বেশি। এই যে এখানে অবশ্য বলছে যে পত্রের সংখ্যা আলাদা করে বলছে, পত্রান্তের সংখ্যা যদি বেশি হয় তাহলে প্রস্তুতন বেশি হবে, আবার পাতা বড় হলেও অটোমেটিকলি প্রস্তুতন বেশি হবে। পাতা বড় মানে সেখানে পত্রান্ত বেশি হবে, তাই কি না? পত্রের সংখ্যা যদি বেশি হয়, মানে পাতা ধরো একটা গাছে অনেক আছে, তাহলে প্রস্তুতন বেশি হবে। এই আরেকটা হচ্ছে পত্রফলকের আয়তন। পত্রফলকের আয়তন মানে যে পাতা যত বেশি বড় হবে, পত্রফলক মানে বোঝায় একটা পাতার বাইরের যে এরিয়া, এই যে বাইরের এরিয়া আছে না, এই বাইরের এরিয়া হলো পত্রফলক। বুঝতে পেরেছো? বাইরের এরিয়া হলো, তাহলে ফলকের ক্ষেত্রে হলো এটা। আর কি থাকলো? উদ্ভিদের বায়বীয় অঙ্গের আয়তন। একটা বায়বীয় অঙ্গ বলতে কি বোঝায় জানো? যে মাটির উপরে গাছে যা কিছু আছে তাকে বলা হয় বায়বীয়। মাটির উপরে গাছে যা কিছু থাকে তাকে বলা হয় বায়বীয়। তাহলে যদি বায়বীয় অঙ্গ যত বড় হবে তত প্রস্তুতন বেশি হবে না? এটাই বলা হচ্ছে যে বায়বীয় অঙ্গের ব্যাপার। ঠিক আছে? এখন বলছে প্রস্তুতন একটি অতি প্রয়োজনীয় অঙ্গ। এটা আবার কি? প্রস্তুতন একটি অতি প্রয়োজনীয় অঙ্গ। প্রস্তুতন একটি অতি প্রয়োজনীয় অঙ্গ বলতে বোঝাই হলো যে প্রস্তুতন তো খুবই দরকার আছে, কিন্তু আবার অমঙ্গল হয় কখন? অমঙ্গল এই তখনই হয় যদি ধরো প্রস্তুতন এমন ভাবে হচ্ছে, সে অনেক বেশি পরিমাণ প্রস্তুতন হচ্ছে কিন্তু সেই তুলনায় উদ্ভিদ মাটি থেকে পানি তুলতে পারছে না, তাহলে হয়ে যাবে সেটা অমঙ্গল। তার মানে প্রয়োজন আছে প্রস্তুতন হওয়ার, কিন্তু যদি মাটির ভিতরে পানির পরিমাণ কম থাকে, পানি যদি তুলতে না পারে, তাহলে সেটা হলো আবার অমঙ্গল হয়ে যাবে। সেটা কি হবে? অমঙ্গল। বুঝছো? তাহলে এটাও কিন্তু সৃজনশীলের জন্য পড়বা, প্রস্তুতন একটি অতি প্রয়োজনীয় অঙ্গ, এটা পড়লে বুঝতে পারবা। এবার দেখো মানব দেহে রক্ত সংবহন। মানব দেহে রক্ত সংবহন, ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি। তো প্রথমে একটু রক্ত সংবহন কাকে বলে এটা পড়তে হবে। যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ ও অংশে চলাচল করে তাকে রক্ত সংবহন বলে। এটা জ্ঞানমূলক কোশ্চিন। এখন দেখো মানব দেহে রক্ত প্রবাহ কেবল হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে, কখনো এর বাইরে আসে না। এই ধরনের সংবন্ধনকে বদ্ধ সংবন্ধন বলে। এটাও একটা জ্ঞানমূলক। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আমরা জানি আমাদের যে রক্তগুলো আমাদের শরীরে আছে, তোমাকে যদি কেউ কোশ্চিন করে যে তোমার শরীরে কোষের মধ্যে কি রক্ত আছে, উত্তর কি হবে বলো তো? না, নাই। আমাদের কিন্তু কখনোই কোষের মধ্যে রক্ত নাই। কোষের মধ্যে রক্ত ঢুকতেও পারবে না, কারণ যে রক্তকণিকাগুলা কোষের থেকেও বেশি বড় হয় কিছু কিছু। হ্যাঁ, তো তাই যদি হয় তাহলে কোষের মধ্যে কিভাবে ঢুকবে? আমাদের যেটা হয়, ধরো আমাদের হচ্ছে এগুলো মনে করো কোষ, আমাদের এখানে ধরো কোষ, এখানে কতগুলো কোষ, এইভাবে কতগুলো কোষ। তো আমাদের রক্তগুলা তোমার রক্তনালীর মধ্যে দিয়ে যায়, ধরো এইভাবে রক্তনালীর মধ্যে দিয়ে যাচ্ছে। যাচ্ছে তো শাখা প্রশাখা তো আছে, এখান থেকে ধরো একটা শাখা বের হলো, আবার এখান থেকে ধরো আরেকটা শাখা বের হলো।
এইভাবে প্রত্যেকটা কোষের আশপাশ দিয়ে আমাদের রক্ত নালীগুলো চলে গেছে, ঠিক আছে। এখন আর এর মধ্যে যে কণিকাগুলো আছে, এই কণিকাগুলো রক্ত কণিকাগুলো যে আছে, এই কণিকার মধ্যে একটা কণিকাকে লোহিত কণিকা। তো লোহিত কণিকা তো অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো লোহিত কণিকা যে কাজটা করে যে, মনে করে এটা দেখে এক পাশে থাকে ধমনী, ধমনী আর এক পাশে থাকে শিরা। ধমনী হলো এখানে লোহিত কণিকা এই দিক দিয়ে যখন আসে তখন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এখানে অক্সিজেন পাঠায় দেয়। পাঠানোর পরে এবার অক্সিজেন গেল, রক্ত তো গেল না, গেল কি অক্সিজেন, রক্ত কিন্তু যায়। এবার এই অক্সিজেন কোষের মধ্যে শ্বসন ক্রিয়া ঘটাবে, গ্লুকোজকে জ্বালানো করবে, করে এটিপি তৈরি করবে। উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। ওই কার্বন ডাই অক্সাইড আবার এই যে এটা হলো শিরা, এটা হলো ধমনী, এটা ধমনী আর এটা হলো শিরা। শিরা এখন কি করবে, কার্বন ডাই অক্সাইড আবার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নিয়ে নেবে। এখানে ধরো কার্বন ডাই অক্সাইড নিয়ে, কার্বন ডাই অক্সাইড নিয়ে, ঠিক আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড যখন নিয়ে নিল তখন হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড আবার চলে যাচ্ছে, যে কি ফুসফুসে যাবে, কার্বন ডাই অক্সাইড আমরা নাক মুখে বের করে দেব। তাহলে আমাদের কিন্তু রক্ত কখনোই কোষের ভিতরে ডাইরেক্ট যাচ্ছে না। আমাদের রক্ত কখনোই আমাদের দেহ গহ্বরের মধ্যে, যেমন পরিপাকতন্ত্রের ভিতরে রক্ত নাই, পরিপাকতন্ত্রের আশপাশে রক্ত নাই, কোথাও রক্ত নাই, কোষের মধ্যে জাস্ট রক্তের পুষ্টিগুলো যাচ্ছে, কিন্তু রক্ত নিজে ঢুকছে না, লোহিত কণিকা নিজে কোষের মধ্যে ঢুকে যাচ্ছে না। তো এই জন্য বলা হচ্ছে আমাদের রক্ত সংগ্রহ বন্ধ হয়ে যাবে, বুঝছো। কিন্তু ঘাসফড়িং আছে না, আর্থ্রোপোডা পর্ব, ঘাসফড়িং, মশা, এদের রক্তকে বলা হয় মুক্ত ধরনের। মুক্ত ধরনের মানে কি জানো? মুক্ত ধরনের মানে হলো ওদের এরকম আমাদের মতো ধমনী শিরা নেই, ওদের হচ্ছে পরিবর্তন তো আছে, তার আশপাশে ভর্তি রক্ত, রক্ত খায়, রক্ত ওদের কোনো ধমনী শিরার মধ্যে রক্ত না, পরিবর্তন আশপাশে ভর্তি রক্ত, ওদের হচ্ছে হার্টের আশপাশে ভর্তি রক্ত, মানে গোটা শরীরে রক্তে ভরপুর। ধমনী শিরার মধ্যে রক্ত না থেকে মুক্ত অবস্থায় থাকে, এটাই, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে বদ্ধ সংঘনের বিষয়। এখানে এটা এমসিকিউর জন্য মনে রাখবা যে সারা দেহে রক্ত একবার সম্পূর্ণ পরিবহনের জন্য মাত্র 1 মিনিট বা তার চেয়ে কম সময় লাগে। এবার দেখো বদ্ধ সংঘনের বড় সুবিধা হলো কি, এই ক্ষয়ের জন্য এগুলো পড়বা। বদ্ধ সংঘনে যে রক্ত সরাসরি দিয়ে বিভিন্ন অঙ্গে গিয়ে পৌঁছে রক্তবাহী নালীর ব্যাসের পরিবর্তনের মাধ্যমে দেহ কোনো বিশেষ অঙ্গে রক্ত প্রবাহের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। মানে ব্যাসের পরিবর্তন মানে হলো যে ধরো যে এরকম ঘটনা ঘটছে যে কোনো এক জায়গায় কেটে গেছে, ধরো এখানে তো অনেক কোষ আছে, কোথায় থেকে কেটে গেল, তো এখানে কেটে গেছে তখন রক্ত মনে করো বাইরে বের হয়ে আসছে, কেটে গেছে রক্ত বাইরে বের হয়ে চলে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এখন যেটা ঘটনা হবে যে রক্ত এদিক দিয়ে কেটে চলে যাচ্ছে, রক্ত নালী কাটে না, ধরো মাংসপেশি কাটছে কিন্তু রক্ত জালক ছিঁড়ে গেছে, তো রক্ত জালক সব ছিঁড়ে গেছে, রক্ত বের হয়ে আসছে। এখন এই আশপাশে তো কোষ আছে, এই যে আশপাশে কোষ আছে, ধরো এখানে কোষ আছে, তো রক্ত যদি বারবার বের হতে থাকে তাহলে তোমার যেটা সমস্যা সেটা হলো এখানকার কোষগুলো কিন্তু রক্ত পাবে না। তাহলে এখানে রক্ত তোমার বেশি করে পাসিং হওয়া দরকার, এমনি রক্ত বের হয়ে যাচ্ছে, তাহলে এরকম রক্ত বেশি পাসিং হওয়া দরকার। তখন হয় কি যে রক্ত মানে একা একাই বেশি রক্ত পাসিং করার জন্য রক্ত একা একাই ফুলে ওঠে, মানে স্ফীত হয়ে যায়, বুঝছো। স্ফীত হলে তখন বেশি রক্ত ওদিক দিয়ে আসে, তাহলে কোষগুলা রক্ত পাইলো আর কি, অতটা ক্ষতিগ্রস্ত হলো না, বুঝছো। তাহলে ইচ্ছা মতো সে আর কি রক্ত কোনো জায়গায় বেশি দেওয়ার দরকার হলে এরকম ফুলে উঠতে পারে, বুঝছো। বা দরকার হলে আবার সংকুচিতও হয় কখনো কখনো। যেমন ধরো কখন সংকুচিত হয়, যেমন শীতকালে, যখন শীতকাল হয় তখন দেখবা যে তোমার শীতে অনেক সময় গায়ের লোমগুলো খারাপ হয়ে যায় না, খারাপ হয়ে যায় কেন জানো? আমাদের চামড়ার মধ্যে যে রক্তনালীগুলো আছে এটা হলো সংকুচিত হয়ে যায়। কেন সংকুচিত হয়? ভিতরের তাপ বাইরে যেতে দেবে না, ভিতরে যে তাপ উৎপন্ন হচ্ছে এটা বাইরে বের হতে যেতে দিবে না, তাই সংকুচিত হয়ে যায়। সংকুচিত হলে রক্ত কিছু জ্বলে চলবে, শরীরে হিট হবে, জ্বলে চললে হিট হবে না, চিকন করে দিয়েছে পাইপ, তাহলে ফোর্স বেড়ে গেল, তাহলে ওই কারণে সে কিন্তু সংকুচিত হয়। ওই জন্য
যখন ভিতর দিকে সংকুচিত হয় তখন চামড়াতেও টান লাগে, তখন লোম খুব পুরো খারাপ হয়ে যায়। শীতে এইভাবে লোম খুব খারাপ হয় আর কি। হ্যাঁ, ভয় পেলেও অবশ্য তোমার রক্তনালী সংকুচিত হয়, হ্যাঁ, তখন লোম খুব খারাপ হয়ে যায়। বুঝতে পারছো? তো তাহলে এই যে এই জিনিসটার কথাই বলছে যে প্রয়োজন মতো এটা সংকুচিত বা প্রসারিত করতে হবে। তারপর বলছে রক্ত বিভিন্ন অঙ্গে পরিবহন করে দ্রুত হৃৎপিণ্ডে ফিরে আসে। অন্যান্য তন্ত্রের তুলনায় রক্ত সংবহনত বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হলো এর গঠন শৈলী মোটামুটি সাধারণ। এটা দরকার নেই। লজিক্যাল বলতে এর আগে তো একদিন আলোচনা করছিলাম, তাই না? তাহলে এটার আলোচনা এবার রক্ত দেখো। রক্ত একটি অস্বচ্ছ মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। রক্ত এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। হ্যাঁ, রক্ত হৃৎপিণ্ড শিরা উপশিরা ধমনী শাখা ধমনী কোষিকারী পথে আবর্তিত হয়। লোহিত রক্তকণায় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে রক্তের রং লাল হয়। তাহলে হিমোগ্লোবিন তো জানো, হিমোগ্লোবিনের বাংলা অর্থ কি দেখো? হিমোগ্লোবিন, এই যে হিম, হ্যাঁ, এই হিম মানে আসলে আয়রন বোঝায়, ঠিক আছে? আয়রন বলে। আর গ্লোবিন হলো একটা প্রোটিন, গ্লোবিন হলো একটা প্রোটিন। তো তাহলে গঠনটা কেমন? গঠনটা এরকম। এই কার্বন হলো আয়রন, আর এই অংশটা হলো গ্লোবিন প্রোটিন। গ্লোবিন, গ্লোবিন প্রোটিন, বুঝতে পারছো? এটা হলো গ্লোবিন প্রোটিন আর এটা আয়রন। এখন এটা ধরো লোহিত কণিকা, এটা লোহিত কণিকা, এটা লোহিত কণিকা। তো এই যে লোহিত কণিকা আছে, এই লোহিত কণিকার মধ্যে এই অংশটা হলো হিমোগ্লোবিন। এই অংশটা কি? হিমোগ্লোবিন। হ্যাঁ, তার মানে হচ্ছে একটা প্রোটিন আছে যারা আয়রন, যেটা আয়রন যুক্ত, আয়রন যুক্ত। তো আসলে এই আয়রনই কিন্তু অক্সিজেন ধরে ধরে রাখতে পারে। ফেরাস অক্সাইড হয়ে যায় তখন অক্সিজেন ধরে না, এই যে তখন একটা এরকম চেহারা হবে। ধরো এটা আয়রন যোগ অক্সিজেন, যখন অক্সিজেন পাই তখন এটা কিন্তু এই ফেরাস অক্সাইড হয়ে যায় এরকম। তো যুক্ত হলে এরকম হয়। এটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। অক্সিজেন ধরলে এর নাম হয় অক্সি হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিন অক্সিজেন ধরছে, অক্সি হিমোগ্লোবিন, তখন এর নাম হয় অক্সি হিমোগ্লোবিন। তখন এর নাম হয় কি? অক্সি হিমোগ্লোবিন। আচ্ছা, তারপরে দেখো যে হিমোগ্লোবিন রঞ্জক পদার্থের লাল দেখায়। হাড়ের লাল অস্থিমজ্জাতে রক্ত কণিকার জন্ম হয়। হাড়ের লাল কোনটা? আমাদের যে হাড়গুলোর প্রান্ত ভাগ আছে না, এখানে তো লাল রঙের কিছু মানে কোষ থাকে, যারা অস্থিমজ্জা বলে। হ্যাঁ, ওখানে আলাদা একটা অস্থিমজ্জা আছে, ওরা ওখানকার কোষগুলো একটা ছিদ্র ছিদ্র হয়, ওখান থেকে রক্ত কণিকাগুলো তৈরি হয়, তাই বলছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো রক্তের উপাদান। রক্ত এক ধরনের তরল যোগ করা। যদি বলে রক্ত কাকে বলে, তাহলে একটু লিখলেই হবে, রক্ত এক ধরনের তরল। আর এখানে দেখো রক্তরস, এটা এই এমসিকিউর জন্য যে রক্তের রক্তের বন্ধন তরল অংশকে রক্তরস বলে। সাধারণত রক্তের শতকরা প্রায় 55% রক্তরস, আর বাকি কি 45% হলো কণিকা। এই যে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে, টেস্টিগুলোতে, হ্যাঁ, গবেষণা করে দেখছে যে রক্তধার নিয়ে রক্তগুলো তোমার হচ্ছে একটা যন্ত্র আছে যার নাম সেন্ট্রিফিউজ যন্ত্র, যার নাম হলো সেন্ট্রিফিউজ যন্ত্র। ওই যন্ত্রের কাজ হলো 1 মিনিটে 3000 বার টেস্টিং করবে। ঘোরার পরে দেখা যাবে যে এখানে রক্তকণিকা আর রক্তরস পৃথক হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে 55% হচ্ছে রক্তরস, রক্তরস আর
45% হলো রক্তকণিকা। 45% হলো রক্তকণিকা। রক্তকণিকা 45% হলো রক্তকণিকা। এইভাবে পার্সেন্টেজটা করছে আর কি। এখন দেখো যে কি কি উপাদান তোমার হচ্ছে থাকে রক্তবাসে, এগুলো মনে রাখতে হবে এমসিকিউর জন্য। যে প্রোটিন আছে, প্রোটিন আবার অ্যালবুমিন হয়, অ্যালবাস মানে সাদা, অ্যালবাস মানে সাদা, মানে সাদা প্রোটিন। গ্লোবিউলিন মানে হলো গ্লোবাস থেকে আসে, গ্লোবাস মানে গোলক, এই প্রোটিনগুলো গোল ধরনের হয়, ল্যাটিন শব্দ গ্লোবাস, গ্লোবাস মানে হলো গোলক, এই প্রোটিনগুলো গোল ধরনের হয়, এই জন্য নাম হচ্ছে গোলক, গ্লোবিউলিন। তারপরে দেখো এরপরে রক্ত, আচ্ছা তারপরে ক্ষুদ্র চর্বিকণা, খনিজ লবণ, ভিটামিন, এগুলো তো বুঝতে পারো তাই না? চর্বিকণা, খনিজ লবণ, ভিটামিন, ভিটামিন, হরমোন, এগুলো চিনো তো তাই না? আচ্ছা তাহলে অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি একটু দেখো। অ্যান্টিবডি হচ্ছে রক্তরসের মধ্যে এক বিশেষ এক ধরনের প্রোটিন থাকে যেগুলো শ্বেতকণিকা তৈরি করে। শ্বেতকণিকা তোমার হচ্ছে কিছু শ্বেতকণিকা থাকে আর কি, কিছু শ্বেতকণিকা থাকে যাদের কাজ হলো যে তারা বিশেষ এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে, যার নাম অ্যান্টিবডি। অ্যান্টি মানে কি বিরুদ্ধে, বডি মানে বাইরের কোনো বস্তু, বাইরের বস্তুর বিরুদ্ধে কাজ করে, বাইরের বস্তু বলতে ভাইরাস, ব্যাকটেরিয়া, এদের বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ শ্বেতকণিকা কি করে, সবসময় শ্বেতকণিকা জীবাণুকে খেয়ে ফেলে তা না, কখনো কখনো সে বিশেষ এক ধরনের প্রোটিন তৈরি করে যার নাম অ্যান্টিবডি, তৈরি করে ওই জীবাণুকে ধ্বংস করে দেয়, ওই জীবাণুকে তখন ধ্বংস করতে পারে। তারপরে দেখো এছাড়াও সামান্য পরিমাণে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, অ্যামাইনো অ্যাসিড থাকে, এই পর্যন্ত পড়তে হবে। তারপরে আর কিছু নাই, ওগুলো সব এমসিকিউর জন্য পড়বা। রক্তকণিকা থেকে থাকে, আগামী দিন রক্তকণিকা থেকে আমরা পড়ব।